কলকাতায় পা রেখেই রণকৌশল বৈঠকে অমিত শাহ। এসআইআর এর শুনানি চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর্ব মিটলেই বেজে যাবে বিধানসভা ভোটের দামামা। এই অবস্থায় সোমবার সন্ধ্যে 7:30টায় কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শেষ 3 দিন এ রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে সোজা সল্টলেকের পার্টি অফিসে আসেন তিনি। এখানে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্যের 5 জন সাধারণ সম্পাদক সহ 26 জন। সূত্রের দাবি, এই বৈঠকে 26-এর বিধানসভা ভোটের রণকৌশল কী হবে তা ঠিক করা হবে। এখানে ইতিমধ্যে এসআইআর এর আবহ তৈরি হওয়ার পর এটাই অমিত শাহর প্রথম রাজ্য সফর বা কলকাতা সফর বলা চলে। এর আগে প্রধানমন্ত্রী এসছে, নির্বাচনী প্রচারের সূচনা করেছেন তিনি এখানে 26-এর নির্বাচনের, কিন্তু নির্বাচনী রণকৌশলের সূচনা যদি বলা যায়, আজকের এই বৈঠক থেকেই নির্বাচনী রণকৌশলের সূচনা করছেন বলা চলে। অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরো সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। অমিত শাহ যখন বলেন তো আমি দেখেছি পার্লামেন্টের উনি যখন কথা বলেন যেরকম তীর্যক আক্রমণ করেন, আমি রাজ্যসভার কথা বলতে পারি, একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সামনে তো কথা বলেন। তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করে অমিত শাহ যখন সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না? কিসের ভয়? মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন তিনি। সাংবাদিক বৈঠকের পর ইকো পার্কের পাশে একটি 5 তারা হোটেলে আরএসএস এর সমন্বয় বৈঠকে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এর পাশাপাশি ওই দিনই দলের কোর কমিটির সঙ্গে বৈঠক রয়েছে তার। বিজেপি সূত্রে খবর, বুধবার ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন অমিত শাহ। বুধবারই সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সমীর পাল আপনার শ্বশুর মশাই আজকে আপনাকে ডেকেছে তো, এটা ঠিক আছে। এসআইআর এর শুনানি পর্বে ভোটারদের সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে রবিবারের ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছিলেন প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্যাম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন, এটা যুদ্ধের সময়, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়তে পারি না। এরপরেই সোমবার কলকাতা থেকে জেলা দেখা গেল এই ছবি। জায়গায় জায়গায় শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আগে থেকেই মে আই হেল্প ইউ ক্যাম্প চালু ছিল। চেতলা বয়েজ স্কুলে রয়েছে এই মুহূর্তে। চেতলা বয়েজ স্কুলে চলছে হিয়ারিং এর ছবিটা একবার দেখিয়ে দেবো, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইন রয়েছে এবং ভেতরে হিয়ারিং সেন্টার, যেখানে অবশ্যই এই সমস্ত যারা লাইনে রয়েছেন সেই সমস্ত ভোটারদের তাদের ডাকা হচ্ছে। এদিন চেতলা বয়েজ স্কুলের বাইরে সেই ক্যাম্প পরিদর্শন করেন কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা তো এটা আগের থেকেই চলছে। এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ভবানীপুর নিয়ে একটা আলাদা মিটিং করেছেন, কলকাতার এবং লাগোয়ার্সী আরবান এলাকা নিয়ে করেছেন, আর অভিষেক সারা বেঙ্গল নিয়ে করেছেন। মানুষের পাশে দাঁড়ানো উচিত, কারণ প্রচন্ড মানুষ, সাধারণ মানুষ ঘাবড়ে রয়েছে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামবাজার এবি স্কুলের বাইরে বাংলা ভোট রক্ষা শিবির নাম দিয়ে ক্যাম্প করে তৃণমূল। সেখানে ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার মেয়ে ও কলকাতা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা পাজা। টাইম দিয়েছে 12টা থেকে 2:30 কিছু হবে চেকিং দরকার করবে, বাকি কি নিয়ে যাচ্ছে ডকুমেন্টস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে এদিন বাগবাজার মাল্টিপারপাস স্কুলের শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছে শাসক দল। রাসবিহারী বিধানসভার ভোটারদের শুনানি চলছে লেক ভিউ স্কুল ফর গার্লসে, সেখানেও ক্যাম্প করে বসেন তৃণমূলের বিএলএরা। আমি একটা আর্জি জানাবো যে বয়স্ক লোকেদের যদি বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে পারে, তারা ইলেকশন কমিশন তাদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছেন, তাহলে যখন এই হিয়ারিংগুলো, তখন হিয়ারিংগুলো কেন তার বাড়িতে গিয়ে নেওয়া হয় না? প্রচুর বয়স্ক লোক, যারা 80-র ঊর্ধ্বে এরকমও লোক এসছেন, লাঠি নিয়ে এসছেন। আমাদের ভীষণই কষ্ট হয়েছে এবং এত লাইন হয়ে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারা তাদের নিজস্ব কাগজপত্র জমা দিয়েছেন। এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে।
যে এটা হওয়া বাঞ্ছনীয় নয়। সূত্রে খবর, রবিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানুষকে দরকার হলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টোটো অটোতে করে শুনানি কেন্দ্রে নিয়ে যেতে হবে। মানুষ দেখুক একমাত্র তৃণমূলই মানুষের পাশে থাকে, তারাই বিচার করে দেখবে কে তাদের পাশে থেকে শুনানিতে নাম তুলতে সাহায্য করেছে। এরপর এদিন কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লক অফিসের বাইরে তৃণমূলের ক্যাম্পে দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। এই 85 বছরের লোকটাকে হিয়ারিং এ ডাকা হয়েছে, একে নতুন করে প্রমাণ দিতে হবে যে এই লোকটা ভারতবাসী, একা এর যা নড়ার ক্ষমতা নেই, তাকে ডেকেছেন, ভালো করেছেন। এবার তাকে একটা লোক দিয়ে DLA2 গিয়ে সাহায্য করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রীরা যেভাবে এই প্রসেসকে বাধা দিচ্ছেন, যেভাবে তারা যে কোনো মূল্যে হিয়ারিং বন্ধ করবার চেষ্টা করছেন তাদের জালিয়াতিকে ঢেকে রাখার জন্য, তাহলে সেটা যদি নির্বাচন কমিশন শেষ করতে না পারে, আমরাও প্রয়োজনীয় ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গে, তাহলে নির্বাচন হবে না। এরপরে যদি নির্দিষ্ট তারিখে নির্বাচন না হয়, তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, গাইডলাইন অনুযায়ী শুনানি কেন্দ্রের ভিতরে বিএলএরা থাকবেন না, তবে বাইরে থেকে নথি সংক্রান্ত বিষয়ে ভোটারদের সাহায্য করা নিয়ে বিএলএদের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। আবির দত্ত, দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।